হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেয়ার ইনস্টিটিউট। আজকে আমরা এই ভিডিওতে WBJEE 2025 এর কেমিস্ট্রির কমপ্লিট সলিউশন করব। ঠিক আছে, তো দেখো দেখো ফার্স্ট কোশ্চেন, নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটির আম্লিক অবস্থায় সবচেয়ে সহজে ডিহাইড্রেশন হবে? ঠিক আছে, ডিহাইড্রেশন হবে মানে কি হচ্ছে, এখানে একটা OH গ্রুপ বার হয়ে যাবে আর কার্বোকেটায়ন উৎপন্ন হবে। তো দেখো এখানে যদি আমাদের OH গ্রুপ বার হয়ে যায় তাহলে এই জায়গাটাতে আমাদের কার্বোকেটায়ন উৎপন্ন হচ্ছে। হলো, দেখো এখানে আমাদের OH গ্রুপ আছে, এই OH গ্রুপে যদি বার হয়ে যায় তাহলে আমাদের কার্বোকেটায়ন উৎপন্ন হবে কোথায়? এখানে। অপশন ডি তে দেখো, এখানে যদি আমাদের OH গ্রুপ বার হয়ে যায় তাহলে এই জায়গাটাতে আমাদের কার্বোকেটায়ন উৎপন্ন হচ্ছে, আর এখানে যদি আমাদের OH গ্রুপ বার হয়ে যায় তাহলে এখানে আমাদের কার্বোকেটায়ন উৎপন্ন হচ্ছে। হলো, তো দেখো এখানে আমাদের এটা হচ্ছে কার্বনিল গ্রুপ, কার্বনিল গ্রুপের সাপেক্ষে এটা হচ্ছে আমাদের আলফা পজিশন, এটা হচ্ছে বিটা পজিশন, আর এটা হচ্ছে গামা পজিশন। মানে এখানে গামাতে আমাদের কার্বোকেটায়ন উৎপন্ন হয়েছে। হলো, আর এই কার্বনিল গ্রুপের সাপেক্ষে এখানে এটা হচ্ছে আমাদের আলফা পজিশন, মানে আলফা পজিশনে আমরা কার্বোকেটায়ন উৎপন্ন হয়েছে দেখতে পাচ্ছি। হলো, এরপর ডি তে দেখো, কার্বনিল গ্রুপের সাপেক্ষে এটা হচ্ছে আলফা আর এটা হচ্ছে বিটা, কিন্তু বিটা পজিশনে আমাদের কার্বোকেটায়ন উৎপন্ন হয়েছে। অপশন ডি, সরি অপশন বি, এখানে এটা হচ্ছে আলফা পজিশন, তাহলে আলফা পজিশনে এখানেও কার্বোকেটায়ন উৎপন্ন হয়েছে। দেখো এখানে দেখো মনে রাখবে, সহজে ডিহাইড্রেশন মানে কি হচ্ছে আর্দ্র বিশ্লেষণের মাত্রা। তাহলে আর্দ্র বিশ্লেষণের মাত্রা, আর্দ্র বিশ্লেষণের মাত্রা ভ্যারাইজেস কার্বোকেটায়নের স্থায়িত্ব। ঠিক আছে, দেখো আর্দ্র বিশ্লেষণের মাত্রা ভ্যারাইজেস কার্বোকেটায়নের স্থায়িত্ব, এটা দুটোই সমানুপাতিক আছে। যার আর্দ্র বিশ্লেষণের মাত্রা বেশি তার কার্বোকেটায়নের স্থায়িত্বটাও বেশি হবে। ওকে, তো দেখো এখানে আমাদের কি আছে, এখানে আমরা দেখতেই পাচ্ছি চারটা অপশনে আমাদের কি আছে, কার্বনিল গ্রুপ আছে। কার্বনিল থাকায় গ্রুপ থাকায় এখানে কি হচ্ছে -M ইফেক্ট কার্যকরী। দেখো এখানে -M ইফেক্ট মানে কি হচ্ছে, ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়া। তো দেখো এখানে প্লাস চার্জটা আমাদের কোথায় আছে, গামা পজিশনে আছে। গামা পজিশনে আছে মানে কি ইলেকট্রনকে সহজে টানতে পারবে না, মানে এর কার্বোকেটায়নের স্থায়িত্বটা কি হচ্ছে, বেশি হচ্ছে। এক্ষেত্রে দেখো আলফা পজিশনে আছে, এখানেও আমরা দেখতে পাচ্ছি বিটা পজিশনে আছে, আর এটাতেও আলফা পজিশনে আছে, মানে কাছে আছে, সহজে এরা ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেবে। আর নিজের দিকে ইলেকট্রন টেনে নেওয়া এর কার্বোকেটায়নের স্থায়িত্ব কি হবে, কিছু কম হবে। সবচেয়ে বেশি তাহলে স্থায়িত্বটা বেশি কোথায় আছে, অপশন এ তে। দেখো গামা পজিশনে থাকায় আর এর স্থায়িত্ব বেশি হয়, এর আর্দ্র বিশ্লেষণের মাত্রাও বেশি হবে, তাই সহজে ডিহাইড্রেশন হবে কোথায়, অপশন এ তে। ওকে, এর পরের কোশ্চেন দেখো, নিচের হাইড্রোকার্বনগুলির মধ্যে কোনটি মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডের সাথে সহজে বিক্রিয়া করে মিথেন উৎপন্ন করে? ঠিক আছে, তো দেখো মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডের সংকেত হচ্ছে, মিথাইল মানে CH3 MgBr। হলো, এখানে দেখো এখানে কি আছে, একটা আমাদের হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনের সাথে যদি আমাদের CH3 যোগ হয়ে যায় তাহলে কি হয়ে গেল, CH4 উৎপন্ন হয়ে যাচ্ছে। CH4 উৎপন্ন, দেখো এখানে বলা আছে মিথেন উৎপন্ন করে। হলো, এখানে যদি আমাদের এইচটা বার হয়ে যায় তাহলে কি হবে, এখানে আমাদের নেগেটিভ চার্জ উৎপন্ন হবে। হলো, এই নেগেটিভ চার্জ উৎপন্ন হলে দেখো আমরা এটা হাকেলস রুল পালন করছে কিনা। তো হাকেলস রুল কি, 4n+2 রুল। এখানে যদি n = 1 হয় তাহলে কি হবে, 4 × 1 + 2 মানে পাই ইলেকট্রন সংখ্যা 6 হবে। আর যদি আমাদের n = 2 হয় তাহলে 4 × 2 + 2 = 10, পাই ইলেকট্রন সংখ্যা হবে 10, বলে আমাদের 4n+2 রুল পালন করবে। ওকে, যৌগটি অ্যারোমেটিক হবে। দেখো এখানে আমাদের দুটো ইলেকট্রন আছে পাই ইলেকট্রন, আর এখানে দুটো পাই ইলেকট্রন আছে, তাহলে এখানে পাই ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4 হয়। এটা হাকেলস রুল পালন না করা, এটা কি হয়ে গেল আমাদের অ্যান্টি অ্যারোমেটিক। অ্যান্টি অ্যারোমেটিক হওয়ায় এটি অস্থায়ী, তাই এখানে মিথেন উৎপন্ন করবে না। এরপর দেখো অপশন সি তে, এখানে আছে বেনজিন, এখানে আমাদের একটা হাইড্রোজেন আছে, যদি এই হাইড্রোজেন বার হয়ে যায় তাহলে এখানে কি হবে, একটা নেগেটিভ চার্জ উৎপন্ন হবে। তো দেখো বেনজিনের দিকে কোনরূপ ভাবে নেগেটিভ চার্জ উৎপন্ন হয় না, তাই আমাদের এই অ্যান্সারটাও হবে না। হলো, এরপর দেখো অপশন বি তে,
এখানে একটা আছে আমাদের হাইড্রোজেন। এই হাইড্রোজেন যদি বার হয়ে যায় তাহলে কি হবে দেখো, এখানে নেগেটিভ চার্জ উৎপন্ন হবে। হলো, নেগেটিভ চার্জ উৎপন্ন হয়। এখানে দেখছি পাই ইলেকট্রন সংখ্যা 2 আছে, এটাতে 2 আছে 4, আর এখানে 2 6। পাই ইলেকট্রন সংখ্যা 6 হওয়ায় এটা 4n+2 রুল পালন করছে। হলো, তাই এটা আমাদের যৌগটি কি অ্যারোমেটিক। যৌগটি হলো আমাদের অ্যারোমেটিক। অ্যারোমেটিক হয় এখানে মিথেন উৎপন্ন করবে। হলো, এরপর দেখো অপশন ডি তে এখানে একটা হাইড্রোজেন আছে। এই হাইড্রোজেন যদি বার হয়ে যায় তাহলে এখানে নেগেটিভ চার্জ উৎপন্ন হবে। তাহলে পাই ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে দেখো, 2 2 4 2 6, আর এখানে 2 8টা। 8টা হয়, এটা 4n+2 রুল পালন করছে না, তাই এটা হয়ে যাবে আমাদের অ্যান্টি অ্যারোমেটিক। তাহলে দেখো বিক্রিয়া করে সহজে কোথায় মিথেন উৎপন্ন হচ্ছে, অপশন বি তে। তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। সেম দেখো, কোন যৌগটিতে জেল ডালের পদ্ধতিতে নাইট্রোজেনের পরিমাপ নির্ণয় করা যাবে না? ঠিক আছে, তো দেখো যেখানে আমাদের নাইট্রোজেন দ্বিবন্ধন থাকবে সেখানে আমাদের জেল ডালের পদ্ধতিতে নাইট্রোজেন পরিমাপ করা যাবে না। তো দেখো অপশন সি তে এখানে আমাদের নাইট্রোজেন দ্বিবন্ধন থাকে, তাহলে এখানে আমাদের জেল ডালের পদ্ধতিতে নাইট্রোজেন পরিমাণ নির্ণয় করা যাবে না। ঠিক আছে, তাই আমাদের অ্যান্সার হয়ে যাবে সঠিক। এরপরের কোয়েশ্চেন দেখো, নিচের যৌগগুলির মধ্যে কোনটি SN1 বিক্রিয়ায় সবচেয়ে বেশি সক্রিয়? ঠিক আছে, তো দেখো কার্বোক্যাটায়ন কি হয়, SN1 বিক্রিয়ায় সাড়া দেয়। হলো, তাহলে এখানে দেখো যে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব বেশি তার সহজেই SN1 বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। এখানে দেখো, এখানে যদি আমাদের ব্রোমিন বার হয়ে যায় তাহলে এখানে একটা পজিটিভ চার্জ উৎপন্ন হবে। পজিটিভ চার্জ উৎপন্ন হয়, এখানে দেখো এখানে পাই ইলেকট্রন সংখ্যা 2 আর এখানে পাই ইলেকট্রন সংখ্যা 2, মানে 2 2 4 4 হয়, এটা 4n+2 রুল পালন করছে না, তাই এটা হয়ে যাবে অ্যান্টি অ্যারোমেটিক। অ্যান্টি অ্যারোমেটিক হয়, এটা হচ্ছে এই যৌগটি কি হচ্ছে অস্থায়ী। হলো, এরপর দেখো অপশন বি। অপশন বি তে এখানে আছে যদি আমাদের ব্রোমিন বার হয়ে যায় তাহলে পজিটিভ চার্জ উৎপন্ন হচ্ছে এখানে। আর এই ডাবল, এখানে দেখো এই ডাবল বন্ডটা কি আছে রেজোন্যান্সে অংশগ্রহণ করছে। একই রকম ভাবে এই ডাবল বন্ডটা আমাদের রেজোন্যান্সে অংশগ্রহণ করছে। হলো, তাহলে এখানে ডাবল রেজোন্যান্সে অংশগ্রহণ করায় এর স্থায়িত্বটা কি হবে, বেশি হবে। তারপর অপশন সি তে দেখো এখান থেকে যদি আমাদের ব্রোমিন বার হয়ে যায় তাহলে পজিটিভ চার্জ এখানে উৎপন্ন হচ্ছে, এই ডাবল বন্ডটা আমাদের রেজোন্যান্সে অংশগ্রহণ করছে। এখানে দেখো অপশন ডি তে এখানে যদি আমাদের ব্রোমিন বার হয়ে যায়, এখান থেকে যদি আমাদের ব্রোমিন বার হয়ে যায় তাহলে কি হবে, এখানে আমাদের পজিটিভ চার্জ উৎপন্ন হবে। কিন্তু দেখো ডবল বন্ডের পাশে কখনো পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ উৎপন্ন হয় না। ঠিক আছে, তাই এটা আমাদের হবে না, অপশন ডি। হলো, তাহলে আমাদের বাজা থাকলো কি অপশন সি আর অপশন বি। তো দেখো এখানে কি হচ্ছে, একটা রেজোন্যান্স অংশগ্রহণ করছে বা একটা রেজোন্যান্স অংশ ঘটছে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো রেজোন্যান্স করছে। দুটো রেজোন্যান্স ঘটায় এখানে কি হবে, এর স্থায়িত্বটা বেশি হবে। এই স্থায়িত্ব বেশি হয়, এই কার্বোকেটানটির স্থায়িত্ব বেশি হয়, এটা সহজেই SN1 বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, তাই এটা সবচেয়ে কি হবে, বেশি সক্রিয়। সো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। অপশন এ তে এটা অ্যান্টি অ্যারোমেটিক হওয়ায় এটা SN1 বিক্রিয়ায় সাড়া দেবে না। ঠিক আছে, দেখো C8H16 আণবিক সংকেত বিশিষ্ট আলোক সক্রিয় একটি এলকিনের ওজোনোলিসিস করলে এসিটোন একটি বিক্রিয়াজাত পদার্থ হিসেবে উৎপন্ন হয়। এলকিনটির গঠন দেখো। ঠিক আছে, অর্থাৎ কি বলেছে এখানে আলোক সক্রিয় যৌগ কোনটা, কার্বনের চারদিকে 4টা আলাদা গ্রুপ উপস্থিত থাকে, সেটাকে আমরা বলবো কাইরাল কার্বন। দেখো এইদিকে ধরো এ আছে, এদিকে হয়তো বি আছে, এদিকে ডি, আর এখানে ই। তাহলে কি দেখতে পাচ্ছি, এখানে চারদিকে 4টা আলাদা গ্রুপ আছে, তাহলে কাইরাল কার্বন হলো কোনটা আমাদের, এই কার্বনটা হলো আমাদের কাইরাল কার্বন। ওকে, দেখো অপশন এ তে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো কার্বনের চারদিকে 4টা আলাদা গ্রুপ উপস্থিত নেই, তাই এখানে কোনো আমাদের কাইরাল কার্বন নেই। হলো, এটা আলোক সক্রিয় নয়। এখানে দেখো দুটো একই রকম গ্রুপ থাকায় এটা কাইরাল কার্বন নয়, মানে আলোক সক্রিয় যৌগও নয়। হলো, এরপর অপশন বি তে দেখো, অপশন বি তে কি আছে, এখানে দেখো এই কার্বনটার এই হাইড্রোজেনটা এই সাইডে আছে, ধরো এখানে একটা গ্রুপ, আর একটা আছে CH3 মিথাইল গ্রুপ, এদিকে আছে ইথাইল গ্রুপ, আর পুরো এই সাইডটাতে কি আছে, আমাদের পুরো এই গ্রুপটা উপস্থিত আছে, মানে দেখতেই পাচ্ছি আমাদের চারদিকে 4টা আলাদা গ্রুপ আছে। তাহলে এই কার্বনটা কি হলো আমাদের
কাইরাল কার্বন মানে এটা আলোক সক্রিয় যৌগ, এটা হলো। তাই এটা কি হবে, অ্যালকিনের গঠন এটাই হবে আমাদের। দেখো ডি এর তে তো কোনো এখানে কোনো কাইরাল কার্বন উপস্থিত নেই, তাই এটা হবে না আমাদের অ্যান্সার। তাহলে অ্যালকিনটির গঠন কোনটা হবে, অপশন বি হলো সঠিক অ্যান্সার, অপশন বি। এর পরের কোশ্চেন দেখো, নিচের যৌগগুলিকে তাদের অ্যাসিড শক্তির ঊর্ধ্বক্রমানুসারে সাজাও। ঠিক আছে, তো দেখো অ্যাসিড শক্তির ঊর্ধ্বক্রমানুসারে সাজাও মানে বলেছে কি অম্ল ধর্মের ক্রমানুসারে সাজাতে বলেছে। দেখো সিওএইচ গ্রুপগুলো যত কাছাকাছি অবস্থান করবে তাদের অম্ল ধর্মের মান তত বেশি হবে, হলো। তো দেখো এখানে অপশন 3 তে সিওও এইচ গ্রুপটা একদম কাছাকাছি অবস্থানে আছে, তাহলে এটা আছে আমাদের অপশন 3 এ, তাই এর অম্ল ধর্ম কি হয়ে যাবে, সব থেকে বেশি হবে। এরপর দেখো এখানে কি আছে আমাদের, একটা কার্বনের পরে আমরা সিওএইচ গ্রুপটা পাচ্ছি আবার, তাহলে কেমন আছে সিওওএইচ CH2 COOH, এটা আছে আমাদের অপশন 2 তে। এর অম্ল ধর্মটা এর থেকে একটু কম হবে, ভালো। এরপর এখানে দেখো অপশন 4 এ কেমন আছে COOH CH2 এখানে দুটো কার্বন, তারপর আমাদের আছে আবার COOH গ্রুপটা, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার। তাহলে এখানে আমরা দেখতে পাই দেখো সিওএইচ গ্রুপ দুটির মাঝখানে দুটো কার্বন এসেছে, তাই এর অম্ল ধর্মটা এর থেকে আরেকটু কম হবে। এরপর দেখো অপশন 1 এ কি আছে COOH সিঙ্গেল বন্ড, এখানে CH2 COOH। এখানে দেখো দুটো সিওএইচ গ্রুপের মাঝখানে 4টা কার্বন এসেছে, তাই কি হবে এখানে দূরত্বটা বেশি হয়, এর অম্ল ধর্মটা কি হবে সবচেয়ে কম হবে, এটা আছে আমাদের অপশন 1 এ। তাহলে এখানে আমরা অম্ল ধর্মের ক্রমটা কি পেলাম 3 2 4 1। দেখো 3 2 4 1 কোথায় আছে আমাদের অপশন সি তে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ওকে, পরের কোশ্চেন দেখো, নিচের যৌগগুলি নিউক্লিওফিলিক প্রতিস্থাপনের ঊর্ধ্বক্রমানুসারটি হলো। ঠিক আছে, তো দেখো এই কোশ্চেনটি মূলত অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন থেকে এসেছে, মানে হচ্ছে SNAR থেকে, হলো। এখানে এই বিক্রিয়াতে কি হয় মূলত যার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ উপস্থিত থাকবে তারা কি হবে সহজে বিক্রিয়ায় ছাড়া দেবে। তো দেখো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কোনটা, এখানে নাইট্রোজেন কি হচ্ছে উচ্চতর ঋণাত্মক গ্রুপ, NO2 গ্রুপে কি হচ্ছে এখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এখানে দুটো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ উপস্থিত থাকায় এটা সহজে বিক্রিয়ায় ছাড়া দেবে। তাহলে দেখো সব থেকে রাসায়নিক শক্তিটা বেশি কার হবে, 4 নাম্বার গ্রুপটার। তারপর দেখো এখানে আমাদের একটা NO2 গ্রুপ উপস্থিত আছে, মানে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ উপস্থিত থাকায় এর রাসায়নিক শক্তিটা এর থেকে একটু কম হবে, তাহলে এরপর হয়ে গেল আমাদের 3 নাম্বার। এরপর দেখো এখানে OCH3 গ্রুপ আছে, এখানে অক্সিজেনের কি আছে 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়গুলো অক্সিজেন কি করবে দান করে দেবে, মানে এটা কি হয়ে গেল আমাদের ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। তাহলে এখানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ উপস্থিত থাকায় এর কি হবে রাসায়নিক সক্রিয়তা সব থেকে কম হবে, তাহলে সব শেষে কে চলে আসছে আমাদের 2। এরপরে দেখো এখানে ক্লোরোবেনজিন, এখানে কোনো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ উপস্থিত না থাকায় এর থেকে রাসায়নিক সক্রিয়তাটা বেশি এর হবে, তাহলে এর আগে কি হবে চলে আসবে আমাদের 1। তাহলে দেখো এর ক্রমটা আমাদের 4 3 1 2 কোথায় আছে, দেখো 4 3 1 2 বি তে আছে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ওকে, পরের কোশ্চেন দেখো, নিচের বিক্রিয়ায় প্রধান বিক্রিয়াজাত দ্রব্যটি হলো। তো দেখো এই যৌগটাকে যদি NaNH2 ইন লিকুইড NH3 এর সঙ্গে বিক্রিয়া করায় তাহলে কি হবে, দেখো এখান থেকে আমাদের NaCl বার হয়ে যাচ্ছে আর Cl এর জায়গায় আমাদের NH2 গ্রুপটা প্রবেশ করে যাবে। তো দেখো তাহলে প্রোডাক্ট কি আসছে, এখানে উপরে আছে OCH3 আর এই জায়গা Cl এর জায়গাতে আমাদের NH2 গ্রুপটা
প্রবেশ করে যাবে, এর নাম হচ্ছে মেটা অ্যানিসিডিন। ওকে, তো দেখো অপশন বি তে আছে মেটা অ্যানিসিডিন, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এরপরের কোশ্চেন দেখো, নিচের রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন প্রধান বিক্রিয়াজাত দ্রব্যটিকে শনাক্তকরণ করো, জি কে। ঠিক আছে, তো দেখো এখানে যৌগটি দেওয়া আছে, যৌগটিকে যদি আমরা FeBr3 আর Br2 সহযোগে বিক্রিয়া করে তাহলে প্রোডাক্ট জি পাবো। ওকে, তো দেখো এই যৌগটায় কি হচ্ছে, এখানে বেনজিন রিং আছে, এই বেনজিন রিং এটা হলো বেনজিন রিং, এখানে কি আছে আমাদের NH গ্রুপ, এটা হলো NH, আর এখানে CO মানে কার্বনিল গ্রুপ আছে CO, আর এই বেনজিনটা মানে কি হচ্ছে C6H5, তাহলে এটা হয়ে গেল আমাদের C6H5। এই যৌগটার নাম তোমরা সবাই জানো, ক্লাস 12 এ করেছো, অ্যাসিটানিলাইট। তো দেখো এটা হলো আমাদের অ্যাসিটানিলাইট হলো। তাহলে দেখো এখানে যদি আমরা একে FeBr3 আর Br2 সহযোগে বিক্রিয়া করাই, দেখো এই গ্রুপটা উপস্থিত থাকায় এখানে CO গ্রুপ উপস্থিত থাকা সত্ত্বেও কি হয়, অর্থ বা প্যারা অবস্থানে ব্রোমিন গ্রুপ প্রবেশ করে, তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে, Br গ্রুপ প্যারা অবস্থানে প্রবেশ করবে, এই বেনজিনটাতে আমাদের প্যারা অবস্থানে ব্রোমিন প্রবেশ করবে হলো। তো দেখো আমাদের অপশন এ তে কি আছে, এই বেনজিনটাতে আমাদের ব্রোমিন প্রবেশ করার কথা ছিল কিন্তু দেওয়া আছে কোথায়, আলাদা বেনজিনে দেওয়া আছে, তার জন্য এটা আমাদের অ্যান্সার হবে না। ঠিক আছে, এরপর অপশন সি তে দেখো, অপশন সি তে আমাদের কি আছে, এই বেনজিনটাতেই প্যারা অবস্থানে ব্রোমিন প্রবেশ করানো আছে দেখো, তাই আমাদের সঠিক অ্যান্সার হবে কোনটা, অপশন সি। দেখো তাও আমরা অপশন বি তে যাচ্ছি, বি তে কি করা আছে দেখো, নাইট্রোজেনের পাঁচটাতে আমাদের ব্রোমিন প্রবেশ করানো আছে, তাই আমাদের এটাও অ্যান্সার হবে না। অপশন ডি তে দেখো এখানে ব্রোমিনটা আমাদের আলাদা বেনজিনটাতে প্রবেশ করানো আছে, তাই আমাদের এই অ্যান্সারটা হবে না। তাহলে আমরা সঠিক অ্যান্সারটা কোথায় পেলাম, জি দেখো অপশন সি তে। ওকে, এরপরের কোশ্চেন দেখো, নিচের বিক্রিয়াটিতে প্রধান বিক্রিয়াজাত দ্রব্যটি হলো, তো দেখো এই যৌগটিকে যদি আমরা মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড আর ড্রাই ইথার এবং 0°C উষ্ণতায় H3O+ সহযোগে বিক্রিয়া করাই তাহলে আমরা প্রোডাক্ট H পাবো। ঠিক আছে, তো দেখো এখানে অক্সিজেনটা কি হবে ডেল মাইনাস, আর এখানে কি আছে একটা কার্বন, কার্বনটা হয়ে যাবে আমাদের ডেল প্লাস, এখানে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডের সাথে বিক্রিয়া করাচ্ছি, তাহলে মিথাইলকে আমরা লিখবো CH3 MgBr, মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড হলো। তো দেখো মিথাইলের মাথায় কি হয়ে যাবে ডেল মাইনাস আর Mg ডেল প্লাস, এখানে ডেল মাইনাসটা ডেল প্লাস কে অ্যাটাক করবে, আর এই দ্বিবন্ধনটা এখানে উঠে যাচ্ছে হলো, উঠে যাওয়ার ফলে এই মাইনাস চার্জটা এখানে অ্যাটাক করবে, এরপর ক্লোরিনটা বার হয়ে যাবে হলো। তাহলে দেখো প্রোডাক্ট কি পাচ্ছি আমরা, দেখো তাহলে এখানে একটা দুটো তিনটে চারটে কার্বন আছে আর এখানে একটা অক্সিজেন আছে হলো। তাহলে এখানে চারটে কার্বন বিশিষ্ট আমাদের চিত্রটা এরকম আসছে, আর একটা অক্সিজেনকে আমরা এরকম ভাবে লিখতেই পারি হলো। এরপর এখানে কি আছে, মিথাইল আছে, এখানে একটা মিথাইল আছে, আর একটা মিথাইল এখানে প্রবেশ করেছে নিচ দিক দিয়ে হলো। তাহলে দেখো এই চিত্রটা আমাদের কোথায় এসেছে, এটা আমাদের প্রোডাক্ট H। দেখো অপশন সি তে আমাদের আছে, তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন সি। ওকে, এর পরের কোশ্চেন দেখো, যদি ABC তিনটি মৌল ঘনকীয় কঠিন ল্যাটিসে কেলাসিত হয়ে বি পরমাণুগুলি ঘনকের কেন্দ্রে, সি পরমাণুগুলি প্রান্তের মাঝখানে এবং এই পরমাণুগুলি কোণে থাকে, তবে যৌগটির সংকেত হবে। ঠিক আছে, তাহলে আমাদের যৌগটির সংকেত নির্ণয় করতে হবে। দেখো বি পরমাণুগুলো কোথায় আছে, ঘনকের কেন্দ্রে, তাহলে বি এর কোণা সংখ্যা হবে বি পরমাণুটি ঘনকের কেন্দ্রে অবস্থান করে, ঘনকের পুরো ঘনকটির মানে সমগ্র ঘনকটির কেন্দ্র কোথায় থাকবে, মাঝখানে। তাহলে এখানে দেখো এটা হচ্ছে কেন্দ্র, তাহলে এই কেন্দ্রের ল্যাটিস বিন্দুটি পুরো একক কোষটিকে কত দান করছে, 1 অংশ দান করছে, তাই এর কোণা সংখ্যা কত হবে, 1 হবে
হলো। তাহলে এর কোণা সংখ্যা হয়ে গেল 1। এরপর দেখো কার আছে, সি পরমাণু প্রান্তের মাঝখানে অবস্থান করে, তাহলে সি এর কোণা সংখ্যা হবে কত হবে দেখো, সি প্রান্তের মাঝখানে অবস্থান করেছে, তাহলে প্রান্ত কোনটা, এটা প্রান্তের মাঝখানে অবস্থান করলে লেটিস বিন্দু এখানে অবস্থান করবে। হলো, দেখো প্রান্তে দেখা লেটিস বিন্দু একটি একক কোষকে কত অংশ দান করছে সেটা দেখো। এখানে যদি আমাদের ধরো এটা প্রান্তের মাঝখানে যদি অবস্থান করে, তাহলে কি হবে, এখানে এই যে আমাদের একটা ইয়েলো কালারের দেখতে পাচ্ছ, এখানে গ্রিন কালারের, এটা ব্লু আর এটা অরেঞ্জ কালার। হলো, তাহলে এই গ্রিন মানে অরেঞ্জ কালারটা কত অংশ দান, তাহলে এখানে এটা দান করছে কত, 1/4 অংশ। একই রকম ভাবে এটাও দান করছে 1/4 অংশ ব্লুটা, তাহলে সবুজটাও দান করছে 1/4 অংশ। তাহলে দেখো একক কোষটিকে এই ইয়েলো অংশটা কত দান করছে, 1/4 অংশ। তাহলে দেখো একটি একক কোষকে কত দান করছে, 1/4 অংশ। তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে দেখো, 1/4 অংশ ইন্টু এখানে দেখো প্রান্ত আমাদের কটা আছে, একটি একক কোষে দেখো এটা একটা প্রান্ত 1 2 3 4 5 6 7 8 9 10 11 আর এটা একটা 12। তাহলে প্রান্ত আমাদের কত আছে 12 যদি ইন্টু 12 করি তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, 4 3 12, মানে 3টি কোণা সংখ্যা এখানে পেলাম। এরপর এই পরমাণুগুলি কোণে থাকে বলেছে, তাহলে এর কোণা সংখ্যা হবে কত দেখো, কোণে থাকা লেটিস বিন্দু একক কোষটিকে 1/8 অংশ দান করে, তাই এখানে আমরা 1/8 দিয়ে গুণ করব। এখানে আমরা দেখছি দেখো, এখানে কোণে লেটিস বিন্দুগুলো অবস্থান করেছে, কোণে বলতে এটা একটা কোণ, এখানে একটা লেটিস বিন্দু আছে, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, ছটা, সাতটা, আটটা। তাহলে লেটিস বিন্দু এখানে আমরা কটা পেলাম, 8টা। তাহলে কি আমরা 8 দিয়ে গুণ করবো, 8 কে 8 মানে 1 হলো। তাহলে A/B/C আমরা কি পেলাম দেখো, A/B/C এর কত আছে কোণা সংখ্যা 1:2, B এর কোণা সংখ্যা আছে 1, তাহলে এখানে হয়ে গেল 1:2, C এর কোণা সংখ্যা আছে 3, তাহলে এখানে করব 3, তাহলে 1:1:3 পেলাম। এরপর আমরা যৌগটি সংকেত বার করব, যৌগটি সংকেত হবে, যৌগটির সংকেত হবে কত হবে দেখো, A এর আছে 1, তাহলে এটা A, B এর 1 আছে তাহলে এটা B, আর C এর আছে 3, তাহলে এটা আমরা করব C3 হলো। দেখো এই অপশনটা আমাদের কোথায় আছে, অপশন সি তে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। এর পরের কোশ্চেন দেখো, একটি ফাঁকা এলপিজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস সিলিন্ডারের ওজন 15 কেজি, ভর্তি অবস্থায় এটির ওজন 30 কেজি এবং এটি 3 atm চাপ প্রদর্শন করে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ব্যবহারে ভর্তি সিলিন্ডারের ওজন কমে 24.2 কেজি হলো। সাধারণ ব্যবহারের শর্তে 1 atm এবং 27 ডিগ্রি সেলসিয়াস ব্যবহৃত গ্যাসের আয়তন ঘনমিটারে হবে বলে আছে। দেখো ধরে নাও এলপিজি হলো সাধারণ বিউটেন গ্যাস, কি হচ্ছে বিউটেন গ্যাস, এবং এটি আদর্শ গ্যাসের আচরণ করে। তাহলে আমাদের বার করতে হবে কি ব্যবহৃত গ্যাসের আয়তনটা, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের ভর্তি অবস্থায় গ্যাসের ওজন কত ছিল 30 কেজি, আর সিলিন্ডারটির ওজন কমে পরে কত হয়েছে 24.2 কেজি। তাহলে আমাদের বাকিটা এটা থেকে যদি এটা মাইনাস করি, সেই গ্যাসটা আমাদের খরচ হয়েছে, তো যে গ্যাসটা আমাদের খরচ হয়ে গেছে তার আয়তনটা বার করতে হবে। ওকে, দেখো এখানে কি দেওয়া আছে, প্রেসার কত দেওয়া আছে দেখো, এখানে পি, ব্যবহারে দেখো সাধারণ ব্যবহারের শর্তে 1 atm এবং 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে, তাহলে পিটা এখানে কত লিখবো আমরা 1 atm, আর টেম্পারেচারটা 27 ডিগ্রি সেলসিয়াস, 27 ডিগ্রি সেলসিয়াস, 27 ডিগ্রি সেলসিয়াস সমানে আমরা লিখতে পারি 273 প্লাস
27, এটা হয়ে যাবে কেলভিন। হলো, তাহলে কত হলো 300 কেলভিন। দেখো এটা এটিএম এককে থাকায় এর আর এর মানটা কত হবে, 0.082 লিটার এটিএম মোল ইনভার্স ইন্টু কেলভিন ইনভার্স। হলো, এরপর দেখো এখানে গ্যাসটি কি বলেছে, বিউটেন গ্যাস। আর এর ওজনটা প্রথমে লিখে দিচ্ছি, ধরো ওয়েটটা কত হবে, দেখো এখানে 30 কেজি থেকে মাইনাস হবে 24.2 কেজি। আর এটা হয়ে গেল আমাদের 5.8 কেজি। একে যদি আমরা গ্রামে নিয়ে যাই তাহলে কত হবে, দেখো 5.8 ইন্টু 1000 গ্রাম। হ্যাঁ, এরপরে দেখো এম বিউটেন বলেছে, বিউটেন গ্যাস এলপিজি হলো বিউটেন গ্যাস। বিউটেন গ্যাসের সংকেত কত আছে, C4H10। তাহলে এর আণবিক গুরুত্ব কত হবে, দেখো কার্বন, একটা কার্বনের 12, 4টা কার্বন আছে, 48 প্লাস 10 সমান 58। আমাদের বার করতে হবে ভলিউম ভিটা। হলো, তাহলে দেখো আদর্শ গ্যাসের সমীকরণ আমরা কি জানি, পিভি সমান এনআরটি। পিভি সমান এনআরটি। আমাদের ভলিউমটা বার করতে হবে, তাহলে ভলিউমকে এই সাইডে রেখে আমরা পি কে ওই সাইডে নিয়ে যাই। পি और দেখো বি সমান লিখতে পারি এমটাকে আমরা কি ভাঙবো, ডাব্লিউ বাই এম এ। ডাব্লিউ বাই এম করলে নিচে চলে আসবে এমটা, আর এখানে নিচে পি আছে, উপরে আর টি। হলো, এখানে আমরা ভ্যালুগুলো বসাচ্ছি, দেখো কত কত আসছে। ডাব্লিউ এর মানটা কত আছে, 5800, 5800 ইন্টু আর এর মানটা আছে দেখো 0.082 ইন্টু টি 300 কেলভিন বাই এম এর মানটা আছে কত 58 আর প্রেসার 1 এটিএম। তাহলে দেখো এখানে যদি কাটাকুটি করি তো কত আসবে, এখানে যদি আমরা দশমিকটা তুলে দিই তাহলে নিচে কত আসবে 1000। হলো, এখানে 58 ইন্টু 100 হয়ে গেল। হলো, এখানে ডাবল শূন্য ক্যান্সেল, এখানে আরেকটা শূন্য বাঁচলো, এই শূন্যর সাথে এই শূন্য ক্যান্সেল। তাহলে আমাদের পড়ে থাকলো কি, দেখো তাহলে দেখো এখানে আমরা 82 ইন্টু 30 সমান কত পাচ্ছি, 3 দুগুণে 6 আর 3 8 24, এটা শূন্য। হলো, এটা হচ্ছে লিটার। কিন্তু এখানে দেখো আমাদের অপশন গুলো সব কিন্তু মিটার কিউবে আছে, তাই একে আমরা কি করব, মিটার কিউবে নিয়ে যাব। তাহলে দেখো 1 লিটার সমান আমরা কি জানি, 1 লিটার সমান 1/1000 মিটার কিউব। দেখো একে যদি আমরা লিটারকে মিটার কিউবে নিয়ে যাই তাহলে কি করতে হবে, 1000 দিয়ে একে ভাগ করতে হবে, ঠিক আছে। 2460 বাই 1000, শূন্য শূন্য ক্যান্সেল, তাহলে কত হয়ে গেল, এটা মিটার কিউব 2.46 মিটার কিউব। হলো, দেখো এটা আমাদের কোথায় আছে 2.46, অপশন ডি তে আছে, তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন ডি। ওকে, এরপরের কোশ্চেন দেখো, আদর্শ গ্যাসের রুদ্ধতাপীয় মুক্ত প্রসারণ হবে, ঠিক আছে। তো দেখো আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা থার্মোডাইনামিক্স এর প্রথম সূত্রানুসারে কি জানি, প্রথম সূত্রানুসারে দেখো কিউ সমান ডেল ইউ প্লাস ডাব্লিউ। এখানে দেখো কি বলা আছে, রুদ্ধতাপীয়। রুদ্ধতাপীয় মানে কি, তাপটা জিরো হবে, তাপ জিরো হয়, এখানে কিউ জিরো ইকুয়ালস টু ডেল ইউ প্লাস, এখানে দেখো মুক্ত প্রসারণ। মুক্ত প্রসারণ মানে কি, কৃতকার্যটা জিরো হয়, কৃতকার্য জিরো মানে ডাব্লিউ জিরো। তাহলে এখানে আমরা ডেল ইউ সমান কি পেলাম, জিরো। আর ডেল ইউ জিরো হয় দেখো সমষ্ণ প্রক্রিয়াতে, ঠিক। দেখো সমষ্ণ প্রক্রিয়া কোথায় আছে, আমাদের অপশন সি তে, তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। দেখো
কোন একটি রাসায়নিক বিক্রিয়ার অর্ধায়ুকাল অর্থাৎ টি হাফ 10 মিনিট 20 মিনিট পরে কত বিক্রিয়ক পড়ে থাকবে যদি 100 মোল বিক্রিয়ক নিয়ে বিক্রিয়াটি শুরু করা হয় এবং বিক্রিয়ার ক্রম 0, 1 এবং 2 হলো। তো দেখো শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে টি হাফ সমান এ নট বাই 2k হলো। এখান থেকে আমরা কে বার করব, কে সমান কি হয়ে যাবে এ নট বাই 2 ইন্টু টি হাফ। দেখো এ নটের মানটা কত দেওয়া আছে, এখানে 100 মোল দেওয়া আছে, তা হচ্ছে এ নট 100 বাই 2 আর টি হাফের মানটা এখানে 10 মিনিট দেওয়া আছে আর এখানে হয়ে গেল 10। দেখো যদি আমরা কাটি তাহলে কত হয়ে যাবে, 0 0 গেল 2 5 10, তাহলে কে এর মান কত পেলাম 5। দেখো শূন্য ক্রম বিক্রিয়ার হার প্রকাশের সমীকরণ কে সমান আমরা কি জানি, এ নট মাইনাস এ বাই টি और टी সমান কি হয়ে যাবে তাহলে দেখো সরি और এখানে যদি আমরা বজ্রগুণন গুণ করি তাহলে কি হয়ে যাবে কেটি সমান এ নট মাইনাস এ, এখান থেকে যদি আমরা এটা বার করি এ নট কেটিটা এই সাইড চলে আসলে মাইনাস হয়ে যাবে মাইনাস কেটি। দেখো এ নটের মানটা কত আছে 100 মোল, তাহলে 100 মাইনাস কে এর মানটা কত আছে 5 আর টি এর মানটা কত হয়ে যাবে 20 মিনিট পর বলেছে, এখন 20 মিনিট পর বলা আছে, তাহলে এখানে কে এর জায়গায় আমরা কত বসাবো 20 মিনিট। সমান কত হয়ে গেল 100 মাইনাস 100 0, তাহলে দেখো বিক্রিয়কের অবশিষ্ট অংশ কত হবে 0। দেখো তাহলে এই জিরোটা আমাদের কোথায় রয়েছে অপশন গুলোতে, দেখো প্রথমে 0 আমাদের কোথায় আছে অপশন এ তে হলো, এরপর দেখো শূন্যর পরে কত আছে আমাদের 1 হলো। তাহলে দেখো প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি জানি, প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হলো, দেখো প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি জানি n ইনটু টি হাফ সমান টি, তাহলে n সমান কি হয়ে যাবে আমাদের টি বাই টি হাফ। দেখো টি টোটাল মিনিট কত ছিল আমাদের 20 মিনিট ছিল আর টি হাফটা ছিল 10, তাহলে 20 বাই 10 সমান সমান কত হলো 2 হলো। দেখো 20 মিনিট পর বিক্রিয়কের গাঢ়ত্ব কত হবে এ সমান এ নট বাই 2 টু দি পাওয়ার n সমান দেখো এ নট বটে 100 আর এখানে 2 এর উপরে n এর মান কত পেয়েছি 2, মানে হয়ে গেল 100 বাই 4 সমান 25 হলো। তাহলে এরপর 25 আমাদের কোথায় আছে 0 এর পরে 25, দেখো এখানেই আছে আমাদের অপশন এতে, তাহলে আমাদের একই রকম ভাবে আমাদের দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের কত চলে আসবে आंसर 33.33। দেখো এখানে আমাদের আছে 0 25 33.33, তাহলে আমাদের সঠিক आंसर হয়ে যাবে অপশন এ। ওকে, এর পরের কোশ্চেন দেখো, একটি হাইড্রোকার্বনের আণবিক গুরুত্বটা তাহলে কি হবে m1, এখানে হলো m1 360 সেমি কিউব ব্যাপিত হতে 30 মিনিট সময় লাগে, তাহলে 360 সেমি কিউবটা হলো এখানে v1 আর এটা হচ্ছে t1 30 মিনিট। তাহলে দেখো কি বলেছে যখন একই শর্তে সম আয়তনের মানে v1 এর সঙ্গে v2 টা সমান হবে, তাহলে এখানে আমরা v2 রেখে দিচ্ছি। SO2 গ্যাস ব্যাপিত হতে 1 ঘন্টা সময় নেই, তাহলে SO2 গ্যাসের আণবিক গুরুত্বটা কি হয়ে যাবে m2, তাহলে এটা হয়ে গেল আমাদের m2 1 ঘন্টা সময় নেই, তাহলে এটা হয়ে গেল আমাদের t2 1 ঘন্টা। তাহলে হাইড্রোকার্বনটির সংকেত হলো, মানে হাইড্রোকার্বনের সংকেত আমাদের বার করতে হবে। তো দেখো গ্রাহামের সূত্রানুসারে আমরা কি জানি t2 বাই t1 সমান v1 বাই v2 সমান √(m1
m2 বাই m1 হলো। এরপর দেখো নেক্সট লাইন t2, t2 এর মান আমাদের কত আছে 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট, আর t1 টা আছে 30 মিনিট সমান v1 360, v2 টা সময় আয়তন আর এটাও 360 তোমার √m2। m2 দেখো SO2 হচ্ছে, SO2 এর আণবিক গুরুত্ব হচ্ছে 64, তাহলে এটা হয়ে গেল আমাদের 64 বাই m1 और 30 দুগুণে 60, এখানে 360 360 ক্যান্সেল, তাহলে আমাদের থাকলো কি দেখো 2 = √64 বাই m1 হলো। একে দেখো যদি আমরা উভয় পক্ষে বর্গ করে দিই তাহলে কি হয়ে যাবে 2 এর স্কয়ার মানে 4, 64 বাই m1 और m1 সমান কত হয়ে যাবে 64 বাই 4, 4 16 64, তাহলে m1 সমান আমরা কত পেলাম 16। তাহলে আমাদের দেখতে হবে অপশনগুলোতে কার আণবিক গুরুত্ব 16 আসছে হলো। দেখো এখানে আমাদের অপশনেতে আছে CH4, তাহলে কার্বনের কত হবে 12 আর একটা হাইড্রোজেনের 1, এখানে 4টা হাইড্রোজেন আছে, তাহলে 4 × 1 মানে 4 = 16, তাহলে এটাতে আমাদের প্রথমের অপশনটাতে 16 বার হয়ে গেছে আণবিক গুরুত্ব, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন এ। ওকে, এই পরের কোশ্চেন দেখো AS2S3 সোলের জন্য তঞ্চিত করার প্রবণতা Na+, Al3+, Ba2+ আয়নের ক্ষেত্রে এই ক্রমে বৃদ্ধি পায়, তাহলে ক্রমটা এখানে আমাদের বার করতে হবে। ঠিক আছে, তো দেখো AS2S3 সোলটা হচ্ছে কি ঋণাত্মক সোল, তো সুলজি-হার্ডির নীতি অনুসারে আমরা কি জানি ঋণাত্মক সোলে তঞ্চনের জন্য ধনাত্মক আয়নের প্রয়োজন হয়। ঠিক আছে, আর দেখো যে ধনাত্মক আয়নের চার্জের মাত্রা যত বেশি হবে তার তঞ্চন করার ক্ষমতাও তত বেশি হবে। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের কি আছে Na+, Al3+ আর Ba2+, এখানে Al এর দেখো 3+ চার্জ আছে, তাহলে এই সবচেয়ে বেশি চার্জ থেকে কি হবে এই তঞ্চন করার ক্ষমতা সবচেয়ে বেশি হবে, তাহলে ক্রমটা কি পাবো আমরা Al3+ সবচেয়ে বেশি। এরপর দেখো Ba2+, এই 2+ থাকায় এর থেকে একটু তঞ্চন ক্ষমতাটা কম হবে Ba2+। সবশেষে দেখো এখানে Na+ আছে, এর সবচেয়ে কম আছে চার্জের মাত্রা, তাই কি হবে তঞ্চন করার ক্ষমতাটাও সবচেয়ে কম হবে, তাহলে সবশেষে হয়ে গেল আমাদের Na+। তাহলে দেখো এই ক্রমটা আমরা কোথায় দেখতে পাচ্ছি, দেখো অপশন বি তে আছে, উল্টো করে লেখা আছে, তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি। কোশ্চেন দেখো BaOH2, BaCl2 ও NH4Cl দ্রবণের অসীম লঘুতায় মোলার পরিবাহিতা 523.28, তাহলে এটা কার হচ্ছে BaOH2, BaOH2, তারপর আছে 280, 280টা হচ্ছে BaCl2, BaCl2 ও 129.8 এটা হচ্ছে NH4Cl এর। সিমেন্স ইন্টু সেন্টিমিটার স্কয়ার ইন্টু মোল ইনভার্স হলে NH4OH দ্রবণের অসীম লঘুতায় মোলার পরিবাহিতা হবে। দেখো এই কোশ্চেনটা ছায়া বই থেকে সরাসরি এসেছে। ঠিক আছে, দেখো তাহলে বার করতে হবে কি আমাদের NH4OH দ্রবণের অসীম লঘুতায় মোলার পরিবাহিতা হলো। দেখো কোলোরাউসের সূত্র অনুসারে আমরা কি জানি, কোলোরাউসের সূত্রানুসারে ক্যাপিটাল ল্যামডা নট যদি আমাদের NH4OH হয় তাহলে কি হবে, এখানে দেখো ল্যামডা নট NH4+ প্লাস ল্যামডা নট OH মাইনাস হলো। এখানে কি করব সবাইকে আমরা 2 দিয়ে গুণ করে দেব, হয়ে গেল। এর পরের লাইন দেখো, তাহলে কি হবে এখানে লিখবো কি 2 ল্যামডা নট NH4 প্লাস, দেখো আমাদের দেওয়া কি আছে BaOH2, BaCl2, NH4Cl, তাহলে এগুলো আনার জন্য এখানে আমরা একটু সাজিয়ে লিখে নিচ্ছি। দেখো তাহলে কি হবে প্লাস 2 ল্যামডা নট, এখানে আমার NH4Cl এর দেওয়া আছে, তাহলে এখানে কি করব 2 ল্যামডা নট Cl মাইনাস নিয়ে নিচ্ছি, Cl মাইনাস প্লাস এখানে কি আছে BaOH2, তাহলে এখানে কি হয়ে যাবে ল্যামডা নট Ba2+ প্লাস
এখানে আমাদের যেটা আছে সেটা লিখছি 2 ল্যামডা নট OH মাইনাস হলো। এইখানে দেখো এই লাইনটাতে আমাদের বাড়তি কি আছে 2 ল্যামডা নট Cl মাইনাস আর ল্যামডা নট Va2 প্লাস। তাহলে এটাকে যদি আমি মাইনাস এগুলো আরেকবার করে লিখে নিই তাহলে এটা আমাদের প্রশমিত হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি প্রথমে মাইনাস ল্যামডা নট Va2 প্লাস মাইনাস ল্যামডা নট, তারপর দেখো তাহলে এখানে ল্যামডা নট NH4 OH কত হয়ে যাবে 502.88 বাই সমান হবে কত দেখো এখানে 251.44 সিমেন্স ইন্টু সেমি স্কোয়ার টু মোল ইনভার্স হলো। তাহলে দেখো এই অপশনটা আমাদের কোথায় আছে অপশন বি তে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ওকে, আজকে এই পর্যন্তই। এই ভিডিওটার পার্ট 2টা আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। 2 অংশে বাকি কোশ্চেনগুলো সব সলভ করে দেবো।